বিকাশ রঞ্জন ভট্টাচার্য জাঁদরেল উকিল যাকে বলা হয়, ওনার ফেসবুকে একটি পোস্ট দেখলাম এবং তারপর আপনার এক্স হ্যান্ডেলেও একটি পোস্ট দেখলাম। উনি বলেছেন যে শাস্ত্রে আছে চুরির দেবতা কার্তিক। এই যে বিষয়টা, কারণ পুরো লাইনটা আমার পড়া উচিত যাতে দর্শকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি না হয়। আমাদের রাজ্যে সরকারি চুরি বেড়েছে, বেড়েছে কার্তিক পুজোর উন্মাদনা। হতে পারে এটা কাকতালীয়, অথবা চুরির দেবত্ব রূপের মাধ্যমে ধর্মপ্রাণ মানুষদের সমর্থনের আদার কৌশল। আপনি দেখলাম যে এক্স হ্যান্ডেলে পোস্ট করে ওনাকে ক্ষমা চাইতে বলেছেন, আর কোর্টে নিয়ে যাওয়ার নিদান দিয়েছেন। কেন এই বিষয়টি? না, এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে কার্তিক ঠাকুর চোরেদের দেবতা, শাস্ত্রে আছে। কোন শাস্ত্রে? লেনিন বলেছে ফোন করে বিকাশ ভট্টাচার্যকে, না জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য নরক থেকে ফোন করেছে বিকাশ ভট্টাচার্যকে? আমি মনে করি বাংলার বামফ্রন্ট কোনো রাজনৈতিক দল নয়। বাংলায় বামফ্রন্ট হচ্ছে মাকুনি লেনিন বংশধরদের নাস্তিক জানোয়ারদের একটা দল। আর এই জানোয়াররা যখন তখন নিজেদের ইচ্ছে মতো হিন্দু ধর্মের দেবদেবীদের অপমান করবে, হিন্দু ধর্মকে অপমান করবে, আর যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তাদের ভাবাবেগে আঘাত আনবে। এদের নেতা সুভাষ চক্রবর্তী একবার গেছিল তারাপীঠে পুজো দিতে, কান ধরে লিখিত ক্ষমা চাইতে হয়েছিল। এত হিন্দু ধর্মের বিরোধিতা কেন? মা দুর্গাকে অপমান করেছে, মা কালীকে অপমান করেছে। কার্তিক ঠাকুর, বাংলায় পুজো হয় কার্তিক ঠাকুরের, উত্তর ভারতবর্ষে পুজো হয় কার্তিক ঠাকুরের, দক্ষিণ ভারতবর্ষে কার্তিক ঠাকুরকে মুরুগন রূপে পুজো করা হয়। কার্তিক ঠাকুরটাকে পুরাণ মতে চোরদের দেবতা কে বলেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে? কে বলেছে এটাকে? আর এত সস্তা আমাদের হিন্দু ধর্ম। এই মন্তব্যটা যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য উত্তরপ্রদেশে করতো, বিজেপিও পিঠের চামড়া গুটিয়ে দিত। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের 14 পুরুষের ক্ষমতা থাকলে ইসলাম ধর্ম নিয়ে নিখুক না এরকম কিছু। আলিমুদ্দিন স্ট্রিট পুরো কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেবে এরা, যারা ইসলাম ধর্মে বিশ্বাসী। হিন্দু ধর্মের মানুষ উদার মনের, হিন্দু ধর্মের মানুষরা কোনো নোংরামিতে ঢোকে না। এখানে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ, তাই হিন্দু ধর্মের দেবদেবীদের যা গালাগাল দেওয়া যায়, তাই না? এত সস্তা। এই চ্যাংড়ামি বরদাস্ত আমি করব না। আর আমি পরিষ্কার আমার টুইটেও বলেছি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেভাবে হিন্দু ধর্মকে অপমান করেছেন, যেভাবে হিন্দু ধর্মের দেবতাকে অপমান করেছেন, আর যেভাবে হিন্দু ধর্মের বিশ্বাসী মানুষ যারা আমার মতো যারা তাদের ভাবাবেগে আঘাত এনেছেন, অবিলম্বে গণমাধ্যমে যেভাবে ফেসবুকে উনি পোস্ট করেছেন, গণমাধ্যমে ক্ষমা চান। যদি উনি ক্ষমা না চান, ওনার আমি কলার ধরে টানতে টানতে ওনাকে ওনার হাইকোর্টেই কেস করে ক্ষমা চাওয়াবো। কারণ উনি ধর্মনিরপেক্ষ একটা দেশে হিন্দু ধর্মের মানুষদের ভাবাবেগে আঘাত করেছেন, হিন্দু ধর্মকে অপমান করেছেন, হিন্দু ধর্মের দেবতাকে চোর বলে আখ্যা দিয়েছেন। আমি ছাড়বো না। এই চ্যাংড়ামি চলতে পারে না, বা দিনের পর দিন কোনো মতেই চলতে পারে না এই চ্যাংড়ামি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি ক্ষমা না চায় সোশ্যাল মিডিয়ায়, তাহলে মানে গণমাধ্যমে, আপনি তাহলে বলছেন যে ব্যবস্থা নেবেন, একেবারে আইনত ব্যবস্থা নেবেন? আমি পরিষ্কার বলছি, আমি হাইকোর্টে ওনার বিরুদ্ধে মামলা করব। আর আমার মামলার বয়ানটা এটাই থাকবে যে একজন রাজ্যসভার সাংসদ, বামফ্রন্ট নামক একজন দলের নেতা, তিনি হিন্দু ধর্মকে অপমান করেছেন, হিন্দু ধর্মের দেবতাকে অপমান করেছেন। শুধু তাই নয়, হিন্দু ধর্মে বিশ্বাসী ভারতবর্ষের যত মানুষ আছে তাদের ভাবাবেগে তিনি আঘাত এনেছেন। ওকে দিয়ে আমি কান ধরে হাইকোর্টে ক্ষমা চাওয়াবো। এটা হতে পারে না, এত সস্তা হতে পারে না হিন্দু ধর্ম। এটা কি আপনার ব্যক্তিগতভাবে মতামত নাকি দলের মতামত? না, আমার ব্যক্তিগত মতামত। আমার ব্যক্তিগত মতামত এটা। আমি যেমন তৃণমূল কংগ্রেসের সদস্য, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, কিন্তু আমার প্রথম পরিচয় আমি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি। এই বাংলা রবি ঠাকুরের বাংলা, কাজী নজরুলের বাংলা, মমতা ব্যানার্জির বাংলা। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার, কিন্তু তা বলে আমার ধর্মকে, আমার ভগবানকে কেউ ফেসবুকে পোস্ট করে চোর বলে দেবে আর সেটা আমাকে মেনে নিতে হবে, এটা তো হতে পারে না। চোরেদের ঠাকুর মানে তো কার্তিক ঠাকুরকে চোর বলছে একটা 2 টাকার উকিল। একটা 2 টাকার উকিল আমার ভগবানকে চোর বলছে, সেটা মেনে নিতে হবে। এর তো আমি শেষ দেখে ছাড়বো। সেটা আমার দল আমার সাথে থাকলে খুব ভালো। যদি দল আমাকে অনুমোদন না দেয় হাইকোর্টে কেস করার, ব্যক্তি রিজু দত্ত কেস করবে। বেশ, আমরা গতকাল থেকে একটি বিতর্ক শুনছি, সেটা হচ্ছে প্রদীপ ভট্টাচার্য বলছে যে কংগ্রেস ভুল করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে, সেখানে অধীর রঞ্জন চৌধুরী আবার পাল্টা মন্তব্য করছেন যে এই যে বাংলায় কংগ্রেসের যে শেষ হয়ে যাবে, তাকে শেষ করে দিয়েছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, প্রদীপবাবু বর্ষিয়ান রাজনীতিবিদ। প্রদীপবাবু যে মন্তব্যটা করেছেন সেটা হচ্ছে শেষ সময় শুভবুদ্ধির উদয় হয়েছে তার। তিনি বুঝতে পেরেছেন যে তার দল কত বড় ভুল করেছে ওরকম একজন নেত্রীকে বহিষ্কার করে। কিন্তু অধীর চৌধুরী গায়ে এই জন্যে লাগছে কারণ অধীর চৌধুরী
এবং তার নেতা সোমেন মিত্র থেকে শুরু করে প্রিয়রঞ্জন দাসমুন্সী যখন বাংলায় বামফ্রন্টের দালালি করছিল, যখন ইন্দিরা গান্ধী আর জ্যোতি বসু সেটিং করে সরকার চালাচ্ছিল, একজন কেন্দ্রে আর একজন রাজ্যে, আর যখন কংগ্রেসের কর্মীরা দৈনন্দিন বামফ্রন্টের হাতে খুন হচ্ছিল, সেটা সাঁইবাড়িতে কংগ্রেসের কর্মীদের খুন করে তাদের মাকে রক্তমাখা ভাত খাওয়ানো থেকে ছোট আঙাড়িয়া, বড় আঙাড়িয়া, নানুর, কেশপুর, চারিদিকে বাংলায় যখন কংগ্রেসের কর্মীদের খুন করা হচ্ছিল, কংগ্রেস করার সুবাদে যে বাচ্চা বাচ্চা মেয়েদের গণধর্ষণ করে খুন করে দিচ্ছিল বামফ্রন্ট, আর সেই বামফ্রন্টের সাথে সোমেন মিত্র, প্রিয়রঞ্জন দাসমুন্সী আর অধীর চৌধুরী দালালি করছিল নিজেদের সরকার বাঁচানোর জন্য, সরকার চালানোর জন্য। ওরা থাকবে, ইন্দিরা গান্ধী আর জ্যোতিবাবুর মধ্যে সেটিং চলছিল, সেটাকেই ভাঙার জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে নিজের দল গঠন করে 34 বছরের এই হাড়মাদ লাল পার্টিকে শূন্যে পরিণত করেছে, বাংলাকে আবার নতুন করে স্বাধীনতা দিয়েছে। তো অধীর চৌধুরীর গায়ে লাগবে, এটা তো খুবই স্বাভাবিক। কিন্তু সেখানে ইন্ডিয়া জোটে তো কার্যত কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের আপনারা বারবার কেন ইন্ডিয়া জোটকে সামনে আনেন আমি বুঝতে পারি না। ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল ভারতবর্ষের ইলেকশনের নিরিখে, ভারতবর্ষের নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল। আর তাদের একটা সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা ইন্ডিয়া জোটের, যে বিজেপি বিরোধী যে সকল দল তারা ঐক্যবদ্ধ হয়ে একটা মঞ্চ তৈরি করেছিল যে ভারতবর্ষের মসনদ থেকে বিজেপিকে সরিয়ে আমরা দেশকে বাঁচাবো। এর সাথে রাজ্য স্তরে কোনো সম্পর্ক নেই। আপনারা কেন রাজ্য স্তরে কোনো মন্তব্য বলে ইন্ডিয়া জোট করেন আমি বুঝতে পারি না। এটা মিডিয়ার লোকেদেরও একটু পড়াশোনা করা উচিত, বোঝা উচিত যে ইন্ডিয়া জোট একটা বিজেপি বিরোধী রাজনৈতিক দলের একটা মঞ্চ, যেটা শুধুমাত্র তৈরি হয়েছিল জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য। এর সাথে রাজ্যের রাজনীতির কোনো সম্পর্ক নেই, সেটা বাংলা হোক, মহারাষ্ট্র হোক, দিল্লি হোক, গুজরাট হোক। কিন্তু রাজ্যে যার সম্পর্ক আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু কার্যত নেতাজির সঙ্গে তুলনা করেছেন কুণাল ঘোষ, এবং সজল ঘোষ বলছে নেতাজির সঙ্গে পিয়াজির তুলনা। মমতা বন্দ্যোপাধ্যায়কে পিয়াজির সঙ্গে তুলনা করছে বিরোধী পক্ষ। সজল ঘোষ মমতা ব্যানার্জিকে এখন পিঁয়াজি বলতেই পারে, কিন্তু সজল ঘোষ ভুলে গেছে যে সজল ঘোষের স্বর্গীয় বাবা প্রদীপ ঘোষ, যাকে আমি অত্যন্ত সম্মান করি, সেই প্রদীপ ঘোষ মমতা ব্যানার্জির নেতৃত্বে পায়ে পা মিলিয়ে 21শে জুলাই গেছিল আর বামফ্রন্টের হাতে মার খেয়েছিল। রক্তাক্ত হয়েছিল সজল ঘোষের বাবা প্রদীপ ঘোষ, রক্তাক্ত হয়েছিল, মমতা ব্যানার্জির সৈনিক ছিল। আর সেই বর্ষিয়ান লিডার প্রদীপ ঘোষের এই কুলাঙ্গার সজল ঘোষ এখন মমতা ব্যানার্জিকে, তার বাবার নেত্রীকে পিঁয়াজি বলছে, আর বেইমানি করে এখন বিজেপির হাত ধরেছে নিজের কাউন্সিলর টিকিটটা বাঁচানোর জন্য। কি উত্তর দেবো এদের? ইতিহাস ভুলে যায়। যে নিজের বাবার নেত্রীকে অপমান করতে পারে তাকে আর আমি কি ভাষায় গালাগাল দেবো? সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সিদ্দিকুল্লাহ চৌধুরী কিছুদিন আগে বিতর্কিত মন্তব্য করেছিলেন যে সংখ্যালঘুরা দল থেকে কিছু পায়নি, ফের নিজেকে শুধরে নিয়ে আবার বলছে বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে একাধিক যারা ঐতিহাসিক চরিত্র আছে তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তুলনা করছে। কারোর ব্যক্তিগত মন্তব্যে আমি কি মন্তব্য করব বলুন তো? যদি কোনো কেউ দলের, সেটা রিজু দত্ত হোক বা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী হোক বা যেই হোক, যদি এমন কোনো মন্তব্য করে যেটা দলের বিরুদ্ধে যায়, তাহলে দিদিমণি নিজে 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি করে দিয়েছে, তারা তাদের মতো ব্যবস্থা নেবে। আর কেউ যদি তার আবেগে, তার ভাবাবেগে কোনো স্বাধীনতা সংগ্রামীর সাথে বা কোনো মনীষীদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করে, সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমার কাছেও মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃসমা। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য যা করেছেন, বাংলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ততটাই অবদান আছে যতটা অবদান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রামমোহন রায়ের সতীদাহ প্রথার থেকে শুরু করে রবি ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল থেকে শুরু করে তাদের যতটা অবদান আছে, মমতা ব্যানার্জিরও কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার করার পর বাংলার প্রতি ততটাই অবদান আছে। অবদানের কথা যখন বললেন, সেখানে তো মানুষ ভুইয়া একেবারে রেগে যাচ্ছে যে বিদ্যাসাগর মেলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছবি নেই। আমরা এর আগে বিরোধীদের দেখেছি একাধিকবার মন্তব্য করতে যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সত্যজিৎ রায়, মৃণাল সেনের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বেশি। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকলে কি মেলা ভীষণ অসফল হয় আপনাদের? এই টপিকটা আমি কিভাবে উত্তর দেবো সেটা আমি ভাবছি। যদি আমি তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে উত্তর দিই, তাহলে একটা মেলা যখন হচ্ছে, মেলাটা যদি সরকারি মেলা হয় তাহলে সেখানে মুখ্যমন্ত্রীর ছবি থাকা অবশ্যই দরকার। যদি সেটা তৃণমূলের কোনো জনপ্রতিনিধির পক্ষ থেকে মেলা হয়,
সেখানেও তৃণমূলের দলনেত্রীর ছবি থাকা অবশ্যই দরকার। আর যদি আমি সাধারণ নাগরিক হিসেবে বলি, তাহলে একটা বিদ্যাসাগর মেলা হচ্ছে, সেখানে কেন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি থাকবে? কিন্তু আবারও বলছি, যদি সরকারি মেলা হয় তাহলে সরকারের মুখ্যমন্ত্রীর ছবি থাকাও দরকার সেখানে। আর যদি সেখানে যে শাসক দল, সেই শাসক দলের কোনো জনপ্রতিনিধির মেলা হয়, সেখানে শাসক দলের দলনেত্রী, আমাদের সর্বোচ্চ নেত্রী, তারও ছবি থাকা অবশ্যই দরকার। যদি ছবি না থাকে কোনো সরকারি মেলায় বা কোনো শাসক দলের জনপ্রতিনিধির মেলায়, তাহলে আমি মনে করি সেটা বাংলার মুখ্যমন্ত্রী এবং দলনেত্রীর অপমান, সেটা করা উচিত নয়।